ক্লাস 10 এর জৈব রসায়নের আজকের ক্লাসে আমরা প্রথম যেটা পড়ব, আমাদের খুব সামান্য বাকি আছে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তারপর আমরা প্রশ্ন উত্তর আলোচনা সম্পর্কিত ভিডিও তৈরি করব তোমাদের জন্য। তো তোমরা সবাই আশা করি ভিডিওগুলো ভালো করে দেখছো। তো প্রথম আমরা আজকে যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, তার ধর্ম এবং রাসায়নিক বিক্রিয়া। ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল কেমন দেখতে হয় আমরা গঠন আমরা জানি। ইথাইল অ্যালকোহল গঠন সংকেত আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। বা CH3 CH2 ওকে, এই হলো ইথাইল অ্যালকোহলের গঠন। ঠিক দেখা যাচ্ছে? এরপর আমরা চলে আসবো ইথাইল অ্যালকোহলের ধর্ম বা বৈশিষ্ট্য। ইথাইল অ্যালকোহল কেমন, এর দ্রাব্যতা কেমন, জলের প্রতি দ্রাব্যতা কেমন, বৈশিষ্ট্য বা ধর্ম। প্রথম মনে রাখতে হবে ইথাইল অ্যালকোহল জলের থেকে হালকা হয় এবং এটা জলে খুব ভালো দ্রবীভূত হয়। যে কোনো অনুপাতে যদি মেশাই তাহলে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে, কারণ জলের মধ্যে ইথাইল অ্যালকোহল মেশালে হাইড্রোজেন বন্ধন গঠন করে সমসত্ব মিশ্রণ তৈরি করে। তাহলে প্রথম পয়েন্ট কি, ইথানল বা ইথাইল অ্যালকোহল, এর একটা নাম কি জানি, আরেকটা ইথানল। ইথানল জল অপেক্ষা হালকা। এটি জলের সাথে যে কোনো অনুপাতে মেশালে সমসত্ব মিশ্রণ তৈরি করে। ঠিক আছে, তাহলে সমসত্ব মিশ্রণ তৈরি হয় এবং কারণটা বলেছি কি, এটা জলের সঙ্গে হাইড্রোজেন গঠন করে, হাইড্রোজেন বন্ধন। ইথানল জলের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে। তাহলে এই হচ্ছে আমার ইথানলের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে উদ্বায়ী, মানে খুলে রেখে দিলে বাষ্পীভূত হয়ে যাবে। সুগন্ধযুক্ত সুন্দর গন্ধ ইথানলের। বর্ণহীন, কোনো কালার নেই। তরল পদার্থ। ঠিক আছে, ইথানল সুগন্ধযুক্ত উদ্বায়ী আমার তরল পদার্থ। তো এর মধ্যে বিভিন্ন এটা জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, ওটা আমি পরে আসছি। আর কি, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 78.4, স্ফুটনাঙ্ক 78.4 ডিগ্রি সেলসিয়াস। আর হিমাঙ্ক -114 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের বইতে যদি অন্য কোনো ভ্যালু থাকে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। 1 মিনিট।
এরপর চলে আসি ইথানলের রাসায়নিক বিক্রিয়া। এগুলো আমাদের তোমরা সুন্দর করে লিখে নেবে, ভালো করে পড়ে বুঝে নেবে। এগুলো আমাদের ইথানলের রাসায়নিক বিক্রিয়া। প্রথম চলে আসি ধাতব সোডিয়ামের সাথে। এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা গুরুত্ব আছে, যেটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে। ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া। তো C2H5OH হলো ইথানল। এর সঙ্গে যদি ধাতব সোডিয়াম বিক্রিয়া করা হয় ইথানলের সঙ্গে, তাহলে দেখো লাস্টে যে এইচটা আছে, লাইটটা একটু ডিস্টার্ব করছে, যাই হোক, লাস্টে যে এইচটা আছে, তাহলে সেটা কি করবে, এই যে এইচটা, এটা সোডিয়াম দিয়ে রিপ্লেস হবে এবং একটা হাইড্রোজেন গ্যাস ওখান থেকে বেরিয়ে আসবে। তার জন্য এখানে 2 লাগবে ব্যালেন্স করতে গেলে, তার জন্য সোডিয়ামও 2 লাগবে। তাহলে আমাদের কি উৎপন্ন হলো, এইচটা হয়ে যাবে Na, তাহলে 2C2H5ONa সোডিয়াম ইথক্সাইড প্লাস হাইড্রোজেন। এখানে যে জিনিসটা উৎপন্ন হলো এই C2H5ONa, এটার নাম সোডিয়াম ইথক্সাইড। ওকে, তো এই বিক্রিয়ার গুরুত্ব হচ্ছে, আমার ইথাইল অ্যালকোহলের হচ্ছে আমাদের সমবায়ক ডাইমিথাইল ইথার CH3O CH3। তো ইথার যদি নিই, 2টো কন্টেনার আছে, 2টো বোতল আছে, এটা হচ্ছে ডাই মিথাইল ইথার, আমি ডাক নামটাই লিখলাম, মিথাইল লিখলাম না। এ কিন্তু সোডিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু বিক্রিয়াটা হবে না। তাহলে ইথারের সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রিয়া করে না, সেই জন্য সোডিয়ামকে ইথারের মধ্যে সংরক্ষণ করা যায়, কিন্তু অ্যালকোহলের মধ্যে সংরক্ষণ করা যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ইথারের সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রিয়া করে না, এই কারণে সোডিয়ামকে আমরা কি করতে পারি, ইথারের মধ্যে সংরক্ষণ করতে পারি, কিন্তু অ্যালকোহলের মধ্যে সংরক্ষণ করা যায় না। কেন, এটা মনে রাখতে হবে, কথাটা আমি লিখে দিচ্ছি। তাহলে ধাতব সোডিয়াম ইথার এর সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই কারণে ধাতব সোডিয়াম তো জলে দিলে আগুন জ্বলে যায়, জলের কন্টাক্টে আস্তে আস্তেই তো ইচ্ছে করে রাখা, যেমন ইথারের তলায়, কেরোসিনের তলায় সোডিয়ামকে আমরা সংরক্ষণ করতে পারি। এই কারণে ধাতব সোডিয়ামকে ইথারের মধ্যে সংরক্ষণ করা যায়, কিন্তু
ইথাইল অ্যালকোহলের মধ্যে কখনোই ধাতব সোডিয়ামকে সংরক্ষণ করা যাবে না, কারণ সেখানে ধাতব সোডিয়ামের সঙ্গে ইথাইল বিক্রিয়া করে, ইথানল বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড C2H5ONA। কি করে হলো বিক্রিয়াটা? এটা H+, এরও যোজ্যতা +1, এরও +1, তাহলে A এখানে রিপ্লেস হলো, হাইড্রোজেনটা বেরিয়ে চলে গেল, ঠিক আছে, O H+, তো ওখান থেকে H+ এর জায়গায় সোডিয়াম প্লাস ঢুকে গেল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের -2, তাহলে ওখান দিয়ে বেরিয়ে চলে গেল, দিয়ে ওটা মানে সোডিয়ামটা ঢুকে গেল, দিয়ে সোডিয়াম ইথক্সাইড তৈরি হলো। কিন্তু ইথারের সঙ্গে কখনোই বিক্রিয়া করবে না, সেই জন্য আমরা সোডিয়ামকে ইথারের মধ্যে সংরক্ষণ করতে পারি। ওকে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এরপর আমরা পড়ব ইথানলের বা ইথাইল অ্যালকোহলের নিরুদন ক্রিয়া। প্রতিটা বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে, ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। নিরুদন মানে হচ্ছে জল বেরিয়ে যাবে, ইথাইল অ্যালকোহলের নিরুদন মোটামুটি ইথানলের মধ্যে এটা ভেঙে লিখি, জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হয়। CH3 জিনিসটা মোটামুটি বুঝে লিখলে ব্যাপারটা বোঝা যাবে। ইথানলের মধ্যে যদি আমরা উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড আমরা জানি জলাকর্ষী পদার্থ বা নিরোধক পদার্থ, ওকে, গাঢ় H2SO4 অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি দিই মোটামুটি 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি ইথানল যোগ করি, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করবে? এর থেকে এক অণু জল বার করে নেবে, এর থেকে এক অণু জল বার করে নেবে, দিয়ে কি উৎপন্ন করবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি এক অণু জল বার করে নেয় মানে H2O যদি বার করে, তাহলে এখানে দেখো থাকছে দুটো কার্বন, চারটে হাইড্রোজেন, মানে C2H4, উৎপন্ন হচ্ছে CH2 ডবল বন্ড CH2, ইথিলিন, প্লাস আমরা কি করে লিখবো? H2SO4 প্লাস এক অণু জল ব্র্যাকেটে লিখে দেবো। তাহলে এইভাবে যদি এক অণু জল বার করে নেয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, জাস্ট জল মানে এই পোরশনটাকে বললাম বের করে নিল, তাহলে পড়ে থাকলো কটা? দুটো কার্বন, কার্বন থাকলো দুটো, হাইড্রোজেন থাকলো হচ্ছে চারটে, তাহলে দুটো কার্বন চারটে হাইড্রোজেন মিলে ইথিলিন হয়, তো সেখানে ইথিলিন উৎপন্ন হচ্ছে। তাহলে কি করে ইথানল থেকে ইথিলিন পাওয়া যাবে? ইথানলের মধ্যে দিয়ে 160 থেকে বা 165 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি পাঠানো হয়, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করবে? ইথানল থেকে এক অণু জলকে মাইনাস করে দেবে, মাইনাস জল, এক অণু জলকে মাইনাস করে দেবে, দিয়ে ইথিলিন উৎপন্ন করবে। এইভাবে আমরা ইথানল থেকে ইথিলিন, তাহলে এটা হলো ইথানল। তাহলে এই বিক্রিয়ায় খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় খুব আসে। এই বিক্রিয়ায় ইথানল থেকে ইথিলিন পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটা কিন্তু ভালো করে করতে হবে। ইথানল থেকে ইথিলিন কি করে পাবো? ইথানলের মধ্য দিয়ে উত্তপ্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড পাঠালে গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথানল থেকে
গাঢ় সালফিউরিক অ্যাসিড যেহেতু কি পদার্থ বলেছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে জলাকর্ষী পদার্থ। গাঢ় H2SO4 এর গাঢ় সালফিউরিক অ্যাসিডের কোন ধর্ম প্রকাশ পাচ্ছে? জলাকর্ষী বা নিরুদন ধর্ম। জলাকর্ষী বা শুষ্ককারক পদার্থ, জলাকর্ষী ধর্ম এখানে প্রকাশ পাচ্ছে। ওকে, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকে ভালোভাবে বিক্রিয়াটা ফলো করো। এরপর আমরা চলে আসব আমাদের দুটো বিক্রিয়া সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপর আমরা চলে আসবো ইথানলের ব্যবহার। ইথানল প্রচুর কাজে ব্যবহার করা হয়। বিক্রিয়াটা তোমরা ঠিক করে লিখে নেবে প্রত্যেকে, কিছু বলার নেই। তোমরা প্রত্যেকেই ভালো করে ভিডিওগুলো সবাই ফলো করছো, যারা যারা আমার চ্যানেল দেখছো, তো তোমরা ভিডিওগুলো সুন্দর করে দেখছো সবাই, তো তোমরা সবাই দেখো এবং ভালো করে সব লিখে নেওয়ার চেষ্টা করো। এরপর চলে আসি ব্যবহার। প্রথম সবচেয়ে বহুল প্রচলিত ব্যবহার হচ্ছে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট, যার মধ্যে 95.6% থাকে ইথানল আর 4.4% থাকে জল। তো বেশিরভাগটাই ইথানল থাকে। তো রেকটিফাইড স্পিরিট এটাই হলো অ্যালকোহলের বাণিজ্যিক নাম। এটাই হলো অ্যালকোহলের কি নাম বললাম? বাণিজ্যিক নাম। ওকে, তো রেকটিফাইড স্পিরিট বিভিন্ন, যেমন ধরো গদ, রজন, এই জাতীয় যে পদার্থগুলো আছে, বিভিন্ন পদার্থ, তারপরে মোম, গালা, দ্রাবক হিসেবে কাজ করে। এর মধ্যে কি কি হয়? গদ, রজন, মোম, গালা, বিভিন্ন জৈব পদার্থের, যেমন আমার ইথানলের মধ্যে কিন্তু সালফারও দ্রবীভূত হয়, এমন রাখতে হবে। সালফারের দ্রাবক হিসেবে কাজ করে। কার্বন ডাই সালফাইডও দ্রবীভূত হয়, কার্বন ডাই সালফাইডেও সালফার দ্রবীভূত হয়, আবার ইথানলের মধ্যেও সালফার দ্রবীভূত হয়, দ্রাবক হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। খুব পরীক্ষায় আসে। পেট্রোল, বেনজিন, সামান্য ইথার আর ইথানল, এই চারটের মিশ্রণ দিয়ে একটা জ্বালানি তৈরি করা হয়, যেটা খুব আমার গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। তাহলে কি বললাম? বেনজিন, ইথানল, পেট্রোল আর ইথার সামান্য মিলে তৈরি হচ্ছে পাওয়ার অ্যালকোহল। তাহলে কি বললাম? পেট্রোলের সাথে ইথানলের মিশ্রণে সামান্য ইথারোবেনজিন মিশিয়ে, দেখা যাচ্ছে ঠিকঠাক, ইথারোবেনজিন মিশিয়ে পাওয়ার অ্যালকোহল
এটি প্রস্তুত করা হয়। আমি লিখে দিলাম এটি তৈরি করা হয়। তো শীত প্রধান দেশে এটা গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। উপরে লিখে দিচ্ছি। পাওয়ার অ্যালকোহল খুব ভালো করে বুঝতে হবে, পরীক্ষায় আসে। কি কাজ? পাওয়ার অ্যালকোহল গাড়ির জ্বালানি হিসাবে এটা খুব শক্তিশালী একটা পদার্থ, যেটা মোটর গাড়ির জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করি। শীত প্রধান দেশে বেশি ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরো বলদায়ক টনিক তৈরি করতে, টিনচার তৈরি করতে, বলদায়ক টনিক টিনচার প্রস্তুত করতে ইথানল ব্যবহৃত হয়। এগুলো হচ্ছে ব্যবহার। ওকে, তাহলে পাওয়ার অ্যালকোহলটা খুব ভালো ইম্পর্টেন্ট, ভালো করে পড়বো। পাওয়ার অ্যালকোহল, তাহলে পাওয়ার অ্যালকোহল কি? প্রধানত পেট্রোল আর ইথানল, তার সঙ্গে মেথানেশন অফ ইথার আর বেনজিন মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, যেটা মোটর গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও বলদায়ক টনিক এবং টিনচার আয়োডিন। এছাড়াও আমরা প্রথমে লিখেছিলাম রেকটিফাইড স্পিরিট, যেটা বিভিন্ন জৈব দ্রাবক হিসেবে কাজ করে, বিভিন্ন আমাদের গালা, রজন পদার্থগুলোকে দ্রবীভূত করতে। এছাড়াও বলি সালফার দ্রবীভূত হয় ইথানলের মধ্যে। তো এই হচ্ছে আমাদের ব্যবহার, আমরা পড়লাম। এরপর চলে যাব ইথানলের শারীরবৃত্তীয় প্রভাব। ইথানলে শরীরে আমাদের কি খেলে কি হয়? মস্তিষ্ক, হার্ট, লিভার, এগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি ছকের মতন করছি। মস্তিষ্ক, হার্ট, লিভার। আমি মুখে বলিনি, তাহলে লিখে দেবো। অতিমাত্রায় যদি ইথানল পান করা হয়, শরীরে যায়, তাহলে কি হয়? আমাদের মস্তিষ্কের সঙ্গে বিভিন্ন যে আমাদের শারীরবৃত্তীয় অংশগুলো আছে, তাদের মধ্যে যে কানেকশন, সেই কানেকশনটাকে নষ্ট করে দেয়। কারণ এটা ইথানলটা রক্ত দ্বারা শোষিত হয়। ওকে, তো তার ফলে কানেকশনটা নষ্ট হয়ে গেলে আমাদের যে শারীরবৃত্তীয় কাজকর্ম, হাঁটা চলা, কথা বলা, সেগুলোর মধ্যে একটা সমস্যা দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে মস্তিষ্কের প্রভাব। হার্টে কি? অতিমাত্রায় যদি পান করা যায় বা নিয়মিত যদি আমার ইথানল যদি শরীরে যায়, তাহলে হার্টের যে হৃদস্পন্দন, সেটার যে টাইম, ওকে, সেই টাইম পিরিয়ডটা নষ্ট করে দেয় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। লিভারে কি করে? অতিমাত্রায় অ্যালকোহল গ্রহণ করলে, যারা অ্যালকোহল পান করে, তাদের লিভারের যে পর্দাটা থাকে, কভার, সেটা মোটা হয়ে যায়। এছাড়াও লিভারে জল জমে, যেটাকে সিরোসিস লিভার বলে। লিভার সিরোসিস, লিভারের মধ্যে জল জমা। এছাড়াও যদি আমরা জানি লিভারে গায়ে চর্বি জমে, সেটা
বিভিন্ন অন্যান্য পদার্থের জন্য হয়, ফ্যাটি লিভার যেটাকে বলা হয়। তো লিভার সিরোসিস হয় অ্যালকোহল পান করলে, খুব একটা গুরুত্বপূর্ণ রোগ, এটা একটা খুবই বাজে রোগ। ওকে, আর হার্ট অ্যাটাক হতে পারে। আর এটা হচ্ছে মস্তিষ্কের করলে কি আমাদের বিকল করে দেবে আমাদের যে শারীরবৃত্তীয়, এছাড়াও বিভিন্ন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে। তো এইগুলো হচ্ছে প্রধান রোগ, সেগুলো আমি লিখে দেবো। তাহলে প্রথম চলে আসি আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে। তাহলে রক্ত দ্বারা শোষিত হয়, তাহলে এটা কি হয়? ইথানল, শর্টে লিখে দিচ্ছি, ইথানল রক্ত দ্বারা শোষিত হয়ে এটা রক্ত দ্বারা শোষিত হয়ে মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশের, মানে নার্ভাস সিস্টেমটাকে নষ্ট করে দেবে। ওকে, মাথা ঝিমঝিম করবে, জানি শুনেছি এরকম হয়। রাস্তা দিয়ে যখন হাঁটে, বেশি পরিমাণ খেয়ে নিয়ে হাঁটলে দেখি হাঁটতে পারছে না, টেরা ব্যাটা হয়ে যাচ্ছে। রাতের দিকে দেখতে পাওয়া যায়, অনেক বিশিষ্ট মানুষকে দেখতে পাওয়া যায়। বিভিন্ন অংশে যোগাযোগ বিচ্ছিন্ন করে, কানেকশন কেটে দেয়, তার কাটা হয়ে যায়। বোঝা গেল? যোগাযোগ বিচ্ছিন্ন করে। এর ফলে যে শারীরবৃত্তীয় কার্যগুলো সেগুলো ব্যাহত থাকে, নষ্ট হয়ে যায় আমাদের। তাহলে যার ফলে এটা লিখে মুছে দেবো, যার ফলে এখানে লিখুন, এখানটাতে লিখি, যার ফলে শারীরবৃত্তীয় কার্যগুলি সঠিকভাবে হয় না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মস্তিষ্কের ওপর ইথানলের প্রভাব। তোমরা ঠিক করে বুঝে নিলাম। তাহলে কি হলো? ইথানল রক্ত দ্বারা শোষিত হলো এবং মস্তিষ্ক আর শরীরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করলো আমাদের। তার ফলে কি হবে? শারীরবৃত্তীয় যে কাজকর্মগুলো, হাঁটা চলা, কথা বলা, ঠিক আছে, এইগুলো আমরা চোখে দেখতে পাওয়া, চোখের দৃষ্টিশক্তি কমিয়ে দিতে পারে। তো এইগুলো আমাদের মস্তিষ্কের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে এই ঘটনাগুলো ঘটাতে পারে অতিরিক্ত মাত্রায় ইথানল যদি কেউ পান করে বা নিয়মিত পান করে। আচ্ছা, 2 নম্বর চলে আসে হার্ট। এটা আমাদের হলো। এরপর চলে আসি হার্টের ক্ষেত্রে আমরা কি বলেছি? রক্তচাপ সৃষ্টি করবে, মানে প্রেসার, ব্লাড প্রেসারটা বেড়ে যাবে। তাহলে ইথানল পান করলে রক্তচাপ সৃষ্টি হয় এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা ব্যাহত হয়, সঠিকভাবে হয় না। মানে টাইমিংটা, আমাদের যে হৃদস্পন্দন সেটা নষ্ট হয়ে যায়, সঠিকভাবে হয় না, ব্যাহত হয় ও হার্ট অ্যাটাকে ঘটাতে পারে বা ঘটতে পারে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, রক্তচাপ বৃদ্ধি করবে এবং যার ফলে আমাদের কি হবে? আমাদের হৃদস্পন্দন বা হৃৎপিণ্ডের যে কার্যকারিতা সেটা অনিয়মিত হয়ে যেতে পারে, ব্যাহত হবে, ঠিকঠাকভাবে হবে না, যার ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক যেটাকে আমরা বলি সেটা পর্যন্ত পৌঁছতে পারে। এই হলো হার্ট। হার্টের ব্যবস্থা বুঝে নিলাম। মস্তিষ্ক কি হলো? হার্টের কি ক্ষতি করলো? এবার লিভার। লিভারের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় পান করলে ইথানল কি করে? লিভারে
লিভারের মধ্যে জল জমিয়ে দেয়, যার ফলে লিভার সিরোসিস বা সিরোসিস লিভার দুটোই বলা হয়। তোমরা নেটে সার্চ করে দেখতে পারো এই কথাটা লিখে, লিভার সিরোসিস কি। লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। এছাড়াও কি করে, লিভারের যে আবরণ আস্তরণ সেটাকে মোটা করে দেয়। লিভারের আস্তরণকে মোটা করে, ঠিক আছে। এই হচ্ছে লিভার, তাহলে সিরোসিস লিভার হতে পারে। এবং লিভারটাকে যে তার যে পর্দা থাকে, কভার থাকে, সেটাকে মোটা করতে পারে, ঠিক আছে। এছাড়াও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, আমরা বলতে পারি একটা পয়েন্ট। রোগ প্রতিরোধ ক্ষমতা, তোমরা পয়েন্ট করে করে লিখবা, আমি এরকম করে লিখলাম, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাহলে এই হচ্ছে শারীরবৃত্তীয় প্রভাব ইথাইল অ্যালকোহল বা ইথানল পান করলে কি কি সমস্যা হতে পারে, এবং সেখান থেকে আমরা যা যা যাবতীয় জায়গাগুলো পড়ার সেটা আমরা পড়ে নিয়েছি। একটা কোশ্চেন আমি দিচ্ছি, কোশ্চেনটা তোমরা চিন্তা করে করার চেষ্টা করো। ইথানল থেকে করিয়ে দিয়েছি, পড়ানোর মধ্যে বলেই দিয়েছি, তার একটা প্রশ্নটা দিচ্ছি। একটাই প্রশ্ন দেবো, সেটা হলো C2H6 আণবিক সংকেত যুক্ত, কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, C2H6O আণবিক সংকেত যুক্ত দুটি যৌগ A ও B কে নির্দেশ করে। তো দুটি যৌগ মানে দুটো আইসোমার A ও B কে নির্দেশ করে। ওকে, কিভাবে এদের শনাক্ত করবে? যৌগ দুটি কি? যৌগ দুটি কি, কোনটা কি যৌগ লিখতে হবে, কিভাবে আমি বলে দিয়েছি, আমি আর বললাম না। এদের শনাক্ত আইডেন্টিফাই করবে, কি করবে? ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা খাতায় লিখে উত্তরটা লিখে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে। তাই বলে দিচ্ছি, ইথাইল অ্যালকোহল ডাইমিথাইল ইথার, ঠিক আছে। এটা বিক্রিয়াটা তোমরা কিন্তু অবশ্যই করবে। দুটোতেই সোডিয়াম যোগ করা হলো, যেটা বিক্রিয়া করবে এবং ইথক্সাইড উৎপন্ন করবে, হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসবে, সেটা হলো ইথানল। আর যেটা বিক্রিয়া করবে না সেটা হলো ইথার, ডাইমিথাইল ইথার। আমরা একটু আগে অনেকটা কথা বলে দিয়েছি, তো এই বিষয়গুলো আমরা আজকে এই জায়গাটা বললাম। এরপর আমরা পরবর্তী আলোচনার বিষয়ে চলে যাব। এবার আমরা পড়বো অ্যাসিটিক অ্যাসিড সম্পর্কে। ইথাইল অ্যালকোহল থেকে যা যা ছিল সেগুলো তোমাদের আলোচনা করে দিয়েছি। তোমরা প্রশ্নটা সুন্দর করে লিখে ফেলবে, এবং তোমাদের যদি টেস্ট পেপার নিশ্চয়ই আছে, তো তোমরা টেস্ট পেপারে দেখবে প্রশ্নটা অনেকবার আছে। তো এবার হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের গঠন সংকেত আমরা জানি CH3COOH, বা ভেঙে লিখলে হতো C, এদিকে H, এদিকে H, কার্বন, এই দুটো অক্সিজেন, এই অক্সিজেন, এই হাইড্রোজেন। আমাদের গঠন সংকেত দেখিয়ে দিয়েছিলাম।
একটু কালি করে নেবো এবার। তো অ্যাসিডিক অ্যাসিড কেমন? অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে একটা বর্ণহীন তরল যেটা তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, এবং জল, অ্যালকোহল, ইথার এদের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড যে কোনো অনুপাতেই মিশতে পারে, মানে যে কোনো অনুপাতে দ্রবীভূত হয় অ্যাসিডিক অ্যাসিড। এই দুটো হচ্ছে ধর্ম প্রধানত। তাহলে হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটা বর্ণহীন তরল পদার্থ, অম্ল ধর্ম আছে, আমরা জানি এটাকে ভাঙলে এটা একটা মৃদু অ্যাসিড। তোমরা ক্লাস 9-এ সবাই আশা করি পড়েছ। তো অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি ভাবি, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা ভাঙি COOH, এটা ভাঙলে উৎপন্ন হবে CH3 COO- H+, মানে এর ক্ষারগ্রাহিতা হচ্ছে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হচ্ছে একক্ষারী অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। এটা একটা মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড, তীব্র অ্যাসিড নয় অ্যাসিডিক অ্যাসিড। জৈব অ্যাসিড আমরা জানি মৃদু অ্যাসিডই হয় প্রধানত। তো এর ক্ষারগ্রাহিতা 1। তো এটা কেমন? বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। লেখাটা একটু স্পষ্ট হলো, গন্ধযুক্ত বর্ণহীন তরল পদার্থ। ওকে, এটা বর্ণহীন তরল পদার্থ, তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। আর সেকেন্ড পয়েন্ট কি বলে দিয়েছি? জল, ইথানল, ইথার যে কোনো অনুপাতে দ্রাব্য। ভালো জিনিস, সবকিছুতেই মিশে যায়, জৈব অজৈব পদার্থ সবকিছুতেই আমার মিশতে পারে। তাহলে এই দুটো হচ্ছে আমাদের প্রধানত বৈশিষ্ট্য। এবং গঠন, ক্ষারগ্রাহিতা দেখিয়ে দিলাম কত, ক্ষারগ্রাহিতা পেয়ে গেলাম +1। ভাঙনটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা যেহেতু এই করেছি, তাহলে এটাকে আমরা বিয়োজনটা দেখাতে গেলে আমরা এই চিহ্ন ইউজ করব বিয়োজনের ক্ষেত্রে, আইনীয় বিয়োজন, বহুমুখী চিহ্ন। তো এই হচ্ছে আমাদের অ্যাসিডিক অ্যাসিডের ফান্ডামেন্টাল জায়গা। তার বৈশিষ্ট্য কি, কেমন, অম্লধর্ম কেমন, মৃদু আম্লিক, এটা একটা অ্যাসিড, এবং ক্ষারগ্রাহিতা হচ্ছে +1, +1 মানে 1, এবং এটা কি করে ভাঙে সেটা আমরা দেখে নিলাম। এরপর আমাদের চলে আসছে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া। আমরা জানি অ্যাসিড ক্ষার বিক্রিয়া মানে লবণ জল উৎপন্ন হবে, যেটা হয়ে থাকে সব সময়। আমরা ভেঙে ভেঙে করব, সুন্দরভাবে করব। প্রথম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড, খুব সহজ বিক্রিয়া। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ জল বিক্রিয়া হাইড্রোক্সাইডের হারে। অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হবে, আমরা সবাই জানি কি করে হবে, ভালো করে বুঝে নেব, সুন্দর করে বুঝে নেব। আচ্ছা, প্রথম লিখলাম অ্যাসিডিক অ্যাসিড, দেখো সবাই ভালো করে ফলো করো। এইখানে H+ কি হবে, এখান থেকে H+, আর ক্ষারটা লিখি NaOH। তো দেখো এটা হলো মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। তার মানে এর যে রিপ্লেস কি, এই Na+ টা আসবে এখানে, এই H+ টা যাবে এখানে। তার মানে জিনিসটাকে যদি ভাবি, আমরা একটা ভাবে ভাবতে পারি, এই আর OH-টাকে বার করে নিলে সোডিয়ামটা এখানে দিয়ে দাও, তাহলে দেখো উৎপন্ন হলো, বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড, উৎপন্ন হলো কি CH3 COONA, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট, H টা সরে গেল, Na টা ঢুকে গেল, H আর OH মিলে হলো জল। এটা হলো লবণ জল।
ঠিক আছে, তাহলে H প্লাসের জায়গায় রিপ্লেস হলো Na+, আর H প্লাসটা চলে গেল Na প্লাসের জায়গায়, দিয়ে HOH মিলে হলো জল, আর Na টা এখানে চলে এলো হলো CH3COO Na, যেটার নাম সোডিয়াম অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিডের সোডিয়াম লবণ তোমরা জানো, সোডিয়াম ফরমেট, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট, তাহলে সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হলো, এবং এটা হলো একটা লবণ, সোডিয়াম অ্যাসিটেট লবণ উৎপন্ন হলো, আর তার সঙ্গে জল উৎপন্ন হলো, কারণ অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় সর্বদাই লবণ জলই উৎপন্ন হবে, এটা আমরা জানি। এরপর চলে আসি বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিড আর বাইকার্বনেট একটু ছোটবেলায় চলে যাই। অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেটের বিক্রিয়ায় কি উৎপন্ন করে? লবণ, কার্বন ডাই অক্সাইড, জল। আমি বলেছিলাম তোমাদের ক্লাস 9 এর ভিডিওতে, অ্যাসিডিক অ্যাসিড প্লাস 2 নম্বর আমি জাস্ট প্লাস দিয়ে লিখছি, সোডিয়াম বাইকার্বনেট, যে কোনো বাইকার্বনেট নিতে পারি, সোডিয়াম বাইকার্বনেট লিখলাম, সোডিয়াম বা কার্বন। আমি আর 2-3টে বিক্রিয়া দেখিয়ে দেবো, পটাশিয়ামটাও দেখিয়ে দেবো, ক্যালসিয়াম দেখিয়ে দেবো। ওকে, তাহলে এটা কি? CH3COOH প্লাস সোডিয়াম বাইকার্বনেট মানে কি? NaHCO3। তাহলে সোডিয়াম বাইকার্বনেট তাহলে কি হবে? লবণ, জল, কার্বন ডাই অক্সাইড, লবণ, জল, কার্বন ডাই অক্সাইড, একই রকম রিপ্লেসমেন্ট। A বেরিয়ে যাবে, H হবে মাইনাস, সোডিয়াম হবে প্লাস, মানে H টা বেরিয়ে গিয়ে সোডিয়ামটা ওখানে ঢুকে যাবে, তাহলে কি উৎপন্ন হলো? সোডিয়াম অ্যাসিটেট, CH3COONA। তাহলে কি কি পড়ে থাকলো? এখানে একটা H, এখানে একটা H, তাহলে H2, এখানে একটা O নিয়ে নিলাম, একটা O নিয়ে নিলে CO2 পড়ে থাকবে, তাহলে প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল। তাহলে অ্যাসিড এবং বাইকার্বনেট লবণের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড, লবণ এবং জল, তাহলে সোডিয়াম অ্যাসিটেট, কার্বন ডাই অক্সাইড, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া কি কি উৎপন্ন হলো? তাহলে হাইড্রোজেনটা মাইনাস হলো, বেরিয়ে চলে গেল, মাইনাস মানে বেরিয়ে গেল, সোডিয়ামটা প্লাস মানে ঢুকে গেল, বাকি যা যা পড়ে থাকলো সেখান থেকে পেলাম H2CO3 কার্বনিক অ্যাসিড, সেটাকে ভেঙে দুটো পার্ট, কারণ H2 এখানে H2, H একটা H একটা, দুটো H2CO3 কার্বনিক অ্যাসিড থেকে আমরা পেয়ে গেলাম জল আর কার্বন ডাই অক্সাইড। ওকে, এটা যদি হতো আমাদের একটা এক্সট্রা বিক্রিয়া করে রাখি, বললাম ধরো CH3COOH এর সঙ্গে বললাম ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3(2), এটা যদি বিক্রিয়া করতো তাহলে একই রকম ভাবে ক্যালসিয়ামের যেটা 2, তাহলে এখানে 2 লাগতো, তাহলে CH3COOH(Ca), ওটা ছিল সোডিয়াম অ্যাসিটেট, এটার নাম তাহলে ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল, প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস জল, 2 অণু করে, এটা তাহলে 2 হবে, এখানে একটা 2 হবে, তাহলে ক্যালসিয়াম অ্যাসিটেট, কার্বন ডাই অক্সাইড, জল। তাহলে কার্বনেট, যদি কার্বনেট নিতাম, সোডিয়াম কার্বনেট নিতাম, অ্যাসিটিক অ্যাসিড, এর সঙ্গে যদি সোডিয়াম কার্বনেট মানে Na2CO3 নিতাম, সোডিয়াম কার্বনেট নিতাম, বাইকার্বনেটের সঙ্গে যে বিক্রিয়াটা দেখিয়েছি আমি, আরো দুটো দেখিয়ে দিচ্ছি এক্সট্রা, আলাদা করে দিলাম এই দুটোকে, এগুলো এক্সট্রা বিক্রিয়া বলে। তাহলে সেখানে কি বাইকার্বনেট এর জায়গায় যদি কার্বনেট আলাদা কিছুই হবে না, সোডিয়ামটা দুটো আছে তাহলে এটা দুটো লাগবে, কারণ সোডিয়ামের দুটোটা 1 মানে 2, তাহলে এই পোর্শনটা মাইনাস, এটা প্লাস, তাহলে দুটো প্লাস, দুটো সোডিয়াম প্লাস, সোডিয়ামের একটা প্লাস আছে দুটো, তাহলে দুটো প্লাস, এই দুটো প্লাসের জন্য এটা দুটো লাগবে, দুটো মাইনাস, তাই 2 নিলাম, তাহলে হলো 2 CH3COONA। তাহলে সোডিয়াম অ্যাসিটেট দুটো, হাইড্রোজেন H2O মানে একটা, আর কার্বন ডাই অক্সাইড একটা, তাহলে কোনটার কি নাম? প্রথমটা হলো সোডিয়াম অ্যাসিটেট, এটার নাম সোডিয়াম
অ্যাসিটেট, সবগুলো লিখবো না। দ্বিতীয়টা হলো ক্যালসিয়াম অ্যাসিটেট, এটা হলো ক্যালসিয়াম, আমি ক্যালসিয়ামটা শুধু লিখে দিলাম, অ্যাসিটেটটা তোমরা লিখে নেবে, এটা সোডিয়াম অ্যাসিটেট তারপরেটা। ওকে, তাহলে এই হলো সোডিয়াম বাইকার্বনেটের সাথে বা কার্বনেট বা বাইকার্বনেট লবণের সাথে। মনে রাখবো কার্বনেট বা বাইকার্বনেট লবণ হলে যে কোনো অ্যাসিড সবসময় কি উৎপন্ন করবে, একটা লবণ উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। তো বিক্রিয়াটা তাই হয়েছে, একই রকম হয়েছে, তো এটা আমরা করে ফেললাম। এরপর আমরা চলে যাব সামান্য গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলের সঙ্গে বিক্রিয়া, এস্টারিফিকেশন। 3 নম্বর এস্টারিফিকেশন। এস্টার তৈরি হবে সুমিষ্ট গন্ধযুক্ত। সামান্য গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সামান্য গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড ও ইথানল বিক্রিয়া করে কি উৎপন্ন করে আমি এখানে লিখবো। আচ্ছা, বিক্রিয়াটাকে দেখে নিই। CH3COOH প্লাস C2H5। ওকে, দিস ইজ মাইনাস প্লাস মাইনাস। দেখো আমি জাস্ট ঘিরে দিচ্ছি। HOH জল, এটা চলে আসবে এখানে। এর একটা প্লাস রিপ্লেস হচ্ছে C2H5। অ্যাসিডিক অ্যাসিডের H সরে গিয়ে C2H5, তাহলে এটা হলো ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল অ্যাসিটেট। এটা হলো একটা এস্টার যেটা সুমিষ্ট গন্ধযুক্ত বিক্রিয়ায় ইথাইল আমি বিক্রিয়াটা কমপ্লিট করছি, লিখে দিই এবার তাহলে নামটা। ইথাইল হলো এটা ইথাইল গ্রুপ, আর অ্যাসিডিক অ্যাসিডের ইথাইল গ্রুপ নিচ্ছি পাশে, H সরে গিয়ে হতো তো অ্যাসিটেট হয় সব সময়, ইথাইল অ্যাসিটেট নামক এস্টার অ্যাসিড এস্টার তৈরি হয় বা উৎপন্ন হয়। তো এস্টারিফিকেশন বিক্রিয়াটা তাহলে কি দাঁড়ালো, তাহলে বিক্রিয়াটা উৎপন্ন হলো CH3COOC2H5। বোঝা গেছে, H টা সরে গেছে, C2H5 টা ঢুকে গেছে, আর HOH মিলে হচ্ছে জল এবং জল উৎপন্ন হবে। তাহলে এই যে ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হলো, ইথাইল অ্যাসিটেট এটা হচ্ছে একটা এস্টার, যেটা আমি বলে দিয়েছি সুমিষ্ট গন্ধযুক্ত একটা এস্টার, সুন্দর গন্ধ হবে, এটা মনে রাখবো। সুমিষ্ট গন্ধ এস্টার উৎপন্ন হয়, এটার নাম ইথাইল অ্যাসিটেট। এটা এস্টারিফিকেশন বিক্রিয়া খুব ভালো করে করতে হবে। এবার অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার যদি বলি, এটা আমরা জানি, যেমন ভিনিগার প্রস্তুত করতে কাজে লাগে, মাছ মাংস সংরক্ষণ আমরা জানি। এছাড়াও ধরো সেলুলোজ অ্যাসিডের তৈরি করতে কাজে লাগে, ফটোগ্রাফিক ফিল্ম, তারপরে রেয়ন তৈরি করতে কাজে লাগে, সেগুলো আমরা লিখবো এবার।
আর হচ্ছে ব্যবহার। ব্যবহার হচ্ছে প্রথম ভিনিগার প্রস্তুতি, প্রথম সবচেয়ে বেশি ভিনিগার ভিনিগার কি করে? মাছ মাংস সংরক্ষণ এগুলো করতে কাজে লাগে। ঠিক আছে, এটা হচ্ছে মাছ মাংস হচ্ছে সংরক্ষণ, এবং মাছ মাংস সংরক্ষণ করতে কাজে লাগে, রান্না করতে কাজে লাগে, বিভিন্ন রন্ধন শিল্পে ব্যবহার করা হয়, খাবার চাটনি তৈরি করতে। চাটনিতে ভিনিগার থাকে আমরা জানি, বিক্রিয়াটা করেছি ধাতুতে, ভিনিগারের সঙ্গে আবার অ্যালুমিনিয়াম অ্যাসিটেট তৈরি হয়েছিল। সংরক্ষণ, চাটনি জাতীয়, চাটনি আচার জাতীয় পদার্থ প্রস্তুতি। তাহলে চাটনি আচার জাতীয় পদার্থ প্রস্তুত করতে আমার ভিনিগার প্রস্তুতিতে কাজে লাগে, এবং ভিনিগারের সাহায্যে এগুলো আমরা করতে পারি। চাটনি আচার জাতীয় পদার্থ, মাছ মাংস সংরক্ষণ এগুলো করতে পারি। ঠিক আছে, এছাড়াও কি কি বলে দিলাম? সেলুলোজ অ্যাসিডেট তৈরি করতে, সেলুলোজ অ্যাসিটেট প্রস্তুতি, রেয়ন শিল্পে ব্যবহার করা হয় প্রস্তুতি। তোমাদের বইতেও ফলো করবে, আমি কয়েকটা লিখে দিচ্ছি। রেয়ন শিল্প শর্টে লিখে দিচ্ছি, জাস্ট পয়েন্টগুলো, শর্ট কোশ্চেন। এখান থেকে তো সব বড় প্রশ্ন আসে না, শর্ট প্রশ্ন আসতে পারে। রেয়ন শিল্পে ব্যবহার করা হয়। ঠিক আছে, রেয়ন মানে হচ্ছে কৃত্রিম তন্তু, এগুলো তৈরি করতে। এছাড়া ফটোগ্রাফিক ফিল্ম তৈরি করতে, ফটোগ্রাফিক ফিল্ম প্রস্তুত। তাহলে এইগুলো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার। প্রধান ব্যবহার ভিনিগার, তাই ওটাকে আমি হাইলাইট করে দিয়েছি। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রধান ব্যবহার অ্যাসিটিক অ্যাসিডের, এবং সেখান থেকে আমরা অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়াগুলো পড়লাম এবং তার ধর্ম পড়েছি। বেশ বিক্রিয়া, তার মধ্যে এস্টারিফিকেশন বিক্রিয়াটা খুব ভালো করে পড়বে সবাই। আর অ্যাসিটিক অ্যাসিডের সাথে ধাতুর বা ধাতব হাইড্রক্সাইডের বিক্রিয়া বা ক্ষারের বিক্রিয়া লবণ জল উৎপন্ন হয়, সেটাও আমরা দেখেছি, এবং তার সঙ্গে কি কি ব্যবহারে লাগে সেগুলো আমরা দেখে ফেলেছি। এরপর আমরা পরবর্তী টপিকে চলে যাব। এরপর পড়বো আমরা মিথানল সম্পর্কে কিছু। মিথানলের বিষক্রিয়া, আমাদের এটা টপিকটা আছে সিলেবাসে দেখছি, মিথানলের বিষক্রিয়া। মিথানলের বা মিথাইল অ্যালকোহল বা মিথানলের বিষক্রিয়া খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। মিথাইল অ্যালকোহল আমরা জানি CH3OH, এটা অত্যন্ত বিষাক্ত পদার্থ, এটা অত্যন্ত মনে রাখতে হবে, খুব বিষাক্ত পদার্থ। যদি আমাদের শরীরে 10 মিলিলিটার মিথানল প্রবেশ করে, 10 মিলিলিটার, তাহলে সেখান থেকে শরীরে উৎপন্ন হয় ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড গুলো চোখের সঙ্গে যুক্ত যে নার্ভ গুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয়, এবং দৃষ্টিশক্তি একদম সারা জীবনের মতো চলে যাবে। ঠিক আছে, তাহলে চোখের ওপর সবচেয়ে বেশি মিথানল ক্ষতি করে। তাহলে শরীরে যদি 10 ml মিথানল প্রবেশ করে, তবে
তার থেকে উৎপন্ন জল সেটা থেকে উৎপন্ন হবে কি ফর্মিক অ্যাসিড। সেই ফর্মিক অ্যাসিড কি করবে আমাদের চোখের সঙ্গে যে স্নায়ু বা নার্ভগুলো আছে সেই নার্ভগুলোকে নষ্ট করে দেবে এবং চোখে 12টা বাজিয়ে দেবে। চোখের সাথে যুক্ত নার্ভগুলিকে নষ্ট করে দেবে। ঠিক আছে, তাহলে চোখের সামনে যুক্ত, তাহলে 10 ml যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে চোখের সঙ্গে যুক্ত যে নার্ভগুলো নষ্ট হলে তো চোখটা একদম ক্ষতি হলো, মানে অন্ধ হয়ে যাবে মানুষ। এছাড়া লিভারে ধরো বিষক্রিয়া করে, অনেক ক্ষয়ক্ষতি করে। জিনিসটা খুবই খারাপ, বিষাক্ত, নষ্ট করে দেয় ও, যার ফলে চোখ অন্ধ হয়ে যায়। প্রধান পয়েন্ট আমি লিখে দিলাম। এছাড়া তোমাদের বইতে যে বিষয়গুলো আছে তোমরা অবশ্যই বইটাও ফলো করবে, প্লাস আমার ভিডিওটা ফলো করে যে লেখাগুলো বলছি তোমরা ভালো করে লিখে দুটোই ফলো করলে তোমাদের খুব সুবিধা হবে। সবই তোমাদের লিখিয়ে দিই আমি, তোমাদের যাতে সুবিধা হয় পড়তে। কারণ বাড়িতে বসে অনেক সময় ভালো করে লিখে প্র্যাকটিস করো, ভালো করে পড়ো, সুন্দর করে দেখো ভালো লাগে। ঠিক আছে, তাহলে এইভাবে নার্ভগুলোকে নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে দিয়ে চোখটাকে অন্ধ করে দিচ্ছে। এছাড়াও লিভারে বিষক্রিয়া করে, মনে রাখো। এছাড়াও লিভারে লোকটার মৃত্যু পর্যন্ত হতে পারে বিষক্রিয়া করে। সারা শরীরেই করতে পারে, আমি জাস্ট একটা পয়েন্ট হিসাবে বললাম। লিভারের ক্ষতি করতে পারে, চোখের ক্ষতি করতে পারে, যেগুলো বেশি করে সেগুলো আমি বললাম। এরপর আমাদের চলে আসে ডিনেচার্ড স্পিরিট। নেক্সট আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে ডিনেচার্ড তো এই যে আমাদের ডিনেচার স্পিরিট কি, সেটা হচ্ছে আমাদের রেকটিফাইড যে স্পিরিট, সেটার ব্যবহার কমানোর জন্য তার মধ্যে মিথানল 10%, ন্যাপথা পিরিডিন 0.5% মিশিয়ে সেটাকে বিষাক্ত করে দেওয়া হয়। ঠিক আছে, এটা যাতে নষ্ট কম হয়, বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে। তো ইথানলের বা রেকটিফাইড স্পিরিটের ব্যবহার কমানোর জন্য এর মধ্যে কি কি মেশানো হচ্ছে? মিথানল 10%, পিরিডিন, ন্যাপথা ও 0.5% করে মিশিয়ে দেওয়া হয়। ডিনেচার্ড দিয়ে স্পিরিটটা তৈরি করা হয়, যার ফলে এটা বিষক্রিয়া হয়ে যায়। তো এটা বিভিন্ন সুগন্ধিযুক্ত একটা তরল, বিভিন্ন পালিশের কাজে, কাঠ পালিশ, যেটা আমরা স্পিরিট ব্যবহার করি, চলতি কথায় যে স্পিরিট, সেটাই হচ্ছে আমাদের ডিনেচার্ড স্পিরিট। ওকে, তোমাদের বইতেও আছে, আমি লিখে দিচ্ছি। রেকটিফাইড স্পিরিটের স্পিরিট মানে কি ছিল? 95.6% ইথানল প্লাস 4.4% জল। তো এর মধ্যে আমরা কি মেশাবো? রেকটিফাইড স্পিরিটটাকে আমরা পানের অযোগ্য করার জন্য, মানে যাতে কম ব্যবহার হয়, তাহলে লোকজন ভালো জিনিস হলে খেয়ে নেবে, খেয়ে নিয়ে রাস্তায় ঝিমঝিম করবে, মাথা ঝিমঝিম করবে, শরীর খারাপ হবে, কিন্তু খেয়েটাই নেবে, যাতে ব্যবহার কম হয়, পান যাতে না করতে পারে। লোকজন তো সবকিছুই খেয়ে নেয়, এটাকে পানের অযোগ্য
বা ব্যবহার কমানোর জন্য, পানের অযোগ্য বা ব্যবহার কমানোর জন্য, ক্ষতি মানে নষ্ট করে খেয়ে মানুষ মরেও যাবে, শারীরিক ক্ষতি হবে, সিরোসিস লিভার হবে আমি বলেছি তখন। তো সেই সব যাতে না করে মানুষ, এর মধ্যে কি করা হয় কমানোর জন্য যে সঙ্গে মেশানো হয় প্লাস মিথানল। কি কি প্লাস করা হবে? রেকটিফায়ার স্পিরিটে মেশানো মিথানল 10%, মেশালাম ন্যাপথা পিরিডিন 0.5%, মিশিয়ে তৈরি করা হয় ডিনেচার স্পিরিট। ওকে, তাহলে পানের অযোগ্য করার জন্য মিথাইল অ্যালকোহল যেটা বিষাক্ত মিশিয়ে দিলাম, ন্যাপথা মিশিয়ে দিলাম এবং পিরিডিন মিশিয়ে দিলাম, দিয়ে তৈরি করলাম ডিনেচার স্পিরিট। এটা বর্ণহীন একটা বিষাক্ত সুগন্ধযুক্ত জৈব তরল। কি কি বৈশিষ্ট্য? বর্ণহীন, সুগন্ধযুক্ত, উদ্বায়ী, জৈব তরল। বিষাক্ত জৈব তরল, বিষাক্তটাও বলতে হবে অবশ্যই, বিষাক্ত না হলে লোকজন তো আগে একটু খেয়ে নেবে। এগুলো হচ্ছে তার বর্ণ কেমন, গন্ধ কেমন, কেমন ধর্ম, তরল পদার্থ খুলে রাখলে কিন্তু উদ্বায়ী পদার্থ, যেমন আমাদের কর্পূর উদ্বায়ী সেটা। ঠিক আছে, এটা অবশ্যই দাহ্য পদার্থ। আমরা জানি স্পিরিট জলে স্পিরিট ল্যাম্প হয়। ওকে, এটাই হচ্ছে নরমাল স্পিরিট বলতে যেটা প্রচলিত, যেটা স্পিরিট প্রচলিত, যেটা স্পিরিট বিভিন্ন ধরো আমাদের যে মিউজিক সিস্টেম অন্যান্য জায়গা পরিষ্কার করতে যে স্পিরিট ব্যবহার করা হয়, রঙের দোকানে যে স্পিরিট আমরা ব্যবহার করি পালিশের কাজে, সেগুলোতে এটা প্রচলিত যে স্পিরিট কিনতে পাওয়া যায় সেটাই, যেটা খাওয়ার জন্য নয়, যেটা বিভিন্ন পালিশের কাজে ব্যবহার করা হয়, কাঠ পালিশের কাজে, বার্নিশের কাজে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো। হ্যাঁ, তাহলে হচ্ছে ব্যবহার যদি বলি, ব্যবহারগুলো আমি লিখছি। প্রথম ব্যবহার হচ্ছে ডিনার স্পিরিটের হচ্ছে কাঠের আসবাব পত্র পালিশ। দেখা যাচ্ছে ঠিকঠাক? কাঠের আসবাবপত্র পালিশ এটা বলা যেতে পারে। 2 নম্বর জ্বালানি, দাহ্য পদার্থ, বিভিন্ন স্টোভ, স্পিরিট ল্যাম্প, জ্বালানি স্পিরিট ল্যাম্পে ব্যবহার করা হয়। স্পিরিট ল্যাম্প পরীক্ষাগারে ব্যবহার করা হয় মেইনলি। স্পিরিট ল্যাম্প এর মধ্যে ডিনেচার স্পিরিটের সাহায্যে স্পিরিট ল্যাম্প জ্বালানো হয়, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, বিভিন্ন বার্নিশের কাজে ব্যবহার করা হয়, কাঠ পালিশ, বার্নিশ করতে হলে দিতে পারি, বার্নিশ করা, বার্নিশের কাজে। এটা হচ্ছে ডিনেচার স্পিরিট, যেটা প্রচলিত স্পিরিট, যেটা বর্ণহীন, সুগন্ধ। রেকটিফায়ার স্পিরিটকে যাতে লোকজন খেয়ে না নেয়, খেয়ে নষ্ট না করে, ঠিক আছে, দেখলেই খেয়ে নিচ্ছে, তাহলে বোতলে রেখে দিয়েছে, খেয়ে নিল, 2 ঢোক মেরে নিল, একটু নেশা নেশা লাগবে, ঘোর হবে, ভালো লাগবে। তো রেকটিফায়ার স্পিরিটের মধ্যে কি করছে? মিথানল মেশালো, বিষাক্ত, বিষ দেখলে আর খাবে না। ন্যাপথা-পিরিডিনও বিষাক্ত, সেই দুটো মেশালো 0.5% মিশিয়ে দিল, দিয়ে করলো ডিনেচার স্পিরিট, যেটা হচ্ছে বর্ণহীন, সুগন্ধযুক্ত, উদ্বায়ী, বিষাক্ত জৈব তরল পদার্থ। কি কি কাজে লাগে? কাঠের আসবাবপত্র পালিশ করতে কাজে লাগে, জ্বালানি, স্টোভ বিভিন্ন ক্ষেত্রে। এটা দাহ্য পদার্থ বলে এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যেমন স্পিরিট ল্যাম্পে ব্যবহার করা হয়, এছাড়া বার্নিশের কাজে, কাঠ পালিশের কাজে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিভিন্ন ব্যবহার। ওকে, এগুলোই হচ্ছে আমাদের জৈব রসায়নের ক্ষেত্রে। তো জৈব রসায়নের মোটামুটি সিলেবাসে যা যা ছিল সেগুলো আজকের ভিডিওতেই শেষ হয়ে গেল। এখন আমি এরপরে একটা ভিডিও বানাবো
জৈব রসায়নের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো পরের ভিডিওতে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, প্রত্যেক আগের ভিডিওগুলোর মতন। তো তোমরা সবাই সুন্দরভাবে কমপ্লিট করে নাও। অবশ্যই বইটা ফলো করো, যার যে টেক্সট বই আছে, রেফারেন্স বই নয়, টেক্সট বইটা কিন্তু প্রত্যেকে পড়বে। টেক্সট বইয়ের বাইরে কিন্তু প্রশ্ন আসে না। দুটো জিনিস দেখবে, এক হচ্ছে আমার বোর্ড ওয়ার্ক যেগুলো লিখিয়ে দিচ্ছি, তোমাদের প্রত্যেকটা টপিক সিলেবাস ধরে ধরে যা যা থাকে লিখিয়ে দিচ্ছি, তোমরা পড়ো আর বইটা পড়ো, ভালো করে পড়ো। মাধ্যমিকে এগিয়ে আসছে, এটা খেয়াল রাখতে হবে, ভালো করে পড়তে হবে। সিলেবাস কি হবে এখন ভেবে লাভ নেই, আদৌ কমাবে কিনা আমরা সেটাও জানি না, সেটা মাথায় চিন্তা করে লাভ নেই। কবে স্কুল খুলবে ভেবে লাভ নেই, বাড়িতে আছো সবাই পড়ো। গার্জেনদের জন্য চিন্তা না হয়, গার্জেনরা সবাই চিন্তা করছে, তাদের ক্ষতি হচ্ছে, ক্ষতি হওয়ার তো কিছুটা তো হচ্ছেই, কারণ স্কুলে যেতে পারছে না, সামনাসামনি তোমরা তোমাদের স্যারের কাছে পড়তে পারছো। যাই হোক, আমি তোমাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করছি, এইভাবে তোমরা সেটা করো এবং ভালো করে টেক্সট বইটা পড়ো এবং ভালো করে ভিডিওগুলো যেগুলো লিখে দিচ্ছি পড়ে চ্যাপ্টারটা রেডি করে নাও। নেক্সট ভিডিওতে আমরা কিছু কোশ্চেন নিয়ে চলে আসবো। জৈব রসায়নে কি ধরনের প্রশ্ন, আমি কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার থেকে কোশ্চেন সলিউশন করিয়ে দেবো, ভালো ভালো প্রশ্নগুলো, এবং অন্যান্য প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেবো। কি কি প্রশ্ন, সেগুলোকে একত্রিত করে একটা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে। আমি সবগুলো বোর্ডে লিখে দেবো, তোমরা প্রশ্নগুলো সুন্দর করে লিখে বাড়িতে করে নেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, আজকে এই বলে শেষ করছি। সবাই ভালো করে পড়ো, ভালো থাকো এবং সুস্থ থাকো, কারণ আবার লকডাউন শুরু হতে চলেছে। আগামীকাল রাত 12টা থেকে 11টা অনুষ্ঠানের পর থেকে আমাদের সেই চলবে শুক্রবার অবধি, 14 তারিখ অবধি। যাই হোক, তোমরা কন্টিনিউ পড়াশোনা করো, বাড়িতে থাকো, বাড়ি থেকে কোথাও বেরোবে না, বেরোনো মাস্ক পরে বেরোবে এখন, যেটা প্রয়োজন খুবই, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও খুবই দ্রুত হারে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তো আমাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। তো যাই হোক, বাড়িতেই থাকো, বেরোনোর কোনো প্রয়োজনই নেই। ভালো করে পড়ো আর প্র্যাকটিস করো, বারবার লিখে প্র্যাকটিস করো। সবাইকে বলছি, লেখাটা কিন্তু মাস্ট, বারবার লেখো, বারবার পড়ো আর লেখো। রাসায়নিক সমীকরণগুলো বারবার লেখো, প্র্যাকটিস করো, ঠিক আছে? মনে করে করে লেখার চেষ্টা করো। যেমন ইথানল থেকে কি কি স্যার বিক্রিয়া লিখিয়ে দিয়েছেন, অ্যাসিটিক অ্যাসিড থেকে কি কি বিক্রিয়া লিখিয়ে দিয়েছেন, সেগুলো প্রত্যেকটা ভালো করে দেখে নাও। যতগুলো আইউপ্যাক নেমগুলো প্র্যাকটিস করো, তোমাদের যে ভিডিও করেছি সেগুলো বারবার দরকার হলে দেখো, লিখে নিয়েছো সবাই, সেগুলো দেখে নিয়ে পড়ো, ভালো করে পড়ো, নিশ্চয়ই পারবে, না পারার কিছু নেই, শুধু প্র্যাকটিস। শুধু একটাই টার্গেট করতে হবে, শুধু কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই ভালো জায়গায় যাওয়া যাবে। তবেই আমরা আমাদের মধ্যে যত আমরা প্র্যাকটিস করব, যত লিখে লিখে প্র্যাকটিস করব, তত কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স বাড়বে। না, এটা আমার হবে, এটা পারছি, তার জন্য কিন্তু প্র্যাকটিস দরকার। আমি পড়লাম, পড়ে মনে রেখে দিলাম, কিছুই হবে না, কিন্তু সেটা লেখো। সবাইকে বলছি, ভালো করে লেখো, অনেক সময় আছে, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো। মাধ্যমিকে সবাইকে ভালো ফলাফল করতে হবে, এটা তোমাদের জীবনের একটা প্রথম বড় পরীক্ষার মধ্যে চলছে। তো এই নাম্বার উপর ভিত্তি করে তোমাদের পরবর্তী তুমি কোন স্ট্রিমে যাবে, সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে বা যা খুশি নির্ভর করে, প্রধানত এটাই নির্ভর করে। আর তার পরবর্তীকালে কিন্তু নাম্বারটা ভালো হলে নিজেরই ভালো, সবচেয়ে ভালো লাগবে নিজে, সেজন্য ভালো করে পড়ো, বেশি করে লেখো, তাহলেই দেখবে কনফিডেন্স বাড়ছে এবং ভালো তোমাদের আগ্রহ বাড়বে সাবজেক্টের প্রতি। ভয় পাওয়ার কিছু নেই, সবাই ভালো করে পড়লেই পারবে। তো ভিডিওটা তোমরা দেখে নাও, আমি দিন 3-4 মধ্যেই আর একটা ভিডিও নিয়ে চলে আসছি জৈব রসায়নে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও শেষ করছি।